নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আপনাদের সনির্বন্ধ অনুরোধ জানাই, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন, এবারের বিধানসভা নির্বাচন সব দিক থেকে একটু অন্যরকম। 5ই এপ্রিল কোচবিহারের রাসমেলা ময়দানের জনসভায় প্রধানমন্ত্রী বলেছেন মানুষ এবার নির্ভয়ে ভোট দিতে পারবে এবং নির্বাচন কমিশন মানুষকে নির্ভয়ে ভোট দেওয়ার ক্ষেত্রটা তৈরি করে দেবে বলে প্রধানমন্ত্রী আশাবাদী। আমরাও আশাবাদী। অতীতে নির্বাচন কমিশন অনেক তর্জন গর্জন করেছিল, কিন্তু অতটা বর্ষণ হয়নি। এখনো অবধি যা পরিস্থিতি, কমিশন দিদিমণি আর খোকা বাবুর যে ইকোসিস্টেম আছে অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে, যারা আইন মানবে না, সংবিধান মানবে না, শুধু 14 তলার মুখের দিকে তাকিয়ে থাকবে তাদের নির্দেশ পালনের জন্য, সেই নির্দেশ যতই আইন সংবিধান বিরোধী হোক না কেন, সেই ইকোসিস্টেমটাকে তছনছ করে দেওয়ার চেষ্টা করছে। অনেকটা সফল হয়েছে, পুরোটা নয়। থানায় থানায় যে সমস্ত আধিকারিক বসে আছেন তারা ভীষণ রকম অনুপ্রাণিত, সবাই নয়, অনেকে। দেখুন, কসবা থানার ওসি সোনাপাপ্পুর নামটাকে দাগি তালিকায় রাখেননি। রাখবেন কি করে? অনুপ্রাণিত হলে তো রাখা যায় না। কলকাতার আগের পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার দায়িত্ব নেওয়ার পর ছদ্মবেশে কলকাতা শহরে ঘুরেছিলেন রাতের বেলা, ওই একটা ইমেজ বিল্ড আপ করার জন্য। দেখো, কমিশনার রাত্রে শহরে ঘুরছেন, থানায় যাচ্ছেন, ছদ্মবেশে গিয়ে অভিযোগপত্র দাখিল করেছিলেন, পুলিশ সেটা নিচ্ছে কিনা সব দেখার। তারপরে কাকলিয়া রোডের যে ঘটনাটা ঘটলো, তখন কমিশনার বলেছিলেন কাউকে রেয়াত করা হবে না। সোনাপাপ্পু কিন্তু এখনো অধরা। তার বাড়িতে ইডি রেড করে 300টা অবৈধ জমির ফাইল, নগদ টাকা, অনেক কিছু পেয়েছে, এবং নিউ আলিপুরের এক ব্যবসায়ীর বাড়িতে, এবং এই সূত্রেই দেবাশিস কুমারকে বারবার তলব। তাহলে কসবা থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক যখন সোনাপাপ্পুর নামটাকে দাগি দুষ্কৃতির তালিকায় রাখে না, তখন বুঝতে হয় কতটা অনুপ্রাণিত। কমিশনের প্রতিনিধি দল গিয়ে বিষয়টা দেখে সরাসরি সাসপেন্ড করে দিচ্ছে। কমিশনের বিশেষ পর্যবেক্ষক, কলকাতা পুলিশের কমিশনারদের যে বৈঠক, তাতে কিন্তু কমিশন উষ্মা প্রকাশ করেছে যে এখনো সমন্বয় সব জায়গায় ঠিকভাবে হচ্ছে না। কলকাতা পুলিশের নবনিযুক্ত সিপি অজয় নন্দাকে জ্ঞানেশ কুমার কঠোর ভাষায় ভর্ৎসনা করেছিলেন। আপনাকে কি আবার ট্রেনি হিসাবে যোগ দিতে হবে প্রশিক্ষণে? আপনি আইপিএস অফিসার, কলকাতার আইন শৃঙ্খলা বজায় রাখতে পারেন না? এই পরিস্থিতি। দেখুন, শাসকের সঙ্গে পুলিশ ছাড়া কিন্তু কিছু নেই। পুলিশকে আপনি নিউট্রাল করে দিন, তৃণমূলের অনেক নেতা গর্তে ঢুকে যাবে। কারণ পুলিশকে সাথে নিয়ে এরা সাধারণ মানুষের উপর যে অত্যাচার চালিয়েছে সেটা সাধারণ মানুষ জানে। সঙ্গে পুলিশ থাকায় মানুষ ভয়ে কুঁকড়ে থাকে। পুলিশ থাকুক, আইন শৃঙ্খলা রক্ষার কাজে থাকুক, কিন্তু শাসক দলের তোলাবাজদের নিরাপত্তা দেওয়ার জন্য নয়। পুলিশ যদি এখন অবধি যতটা অবস্থান পুলিশ নিয়েছে, সন্তোষজনক না হলেও আগের বারের থেকে ভালো। যতদিন যাবে আশা করব আরো সন্তোষজনক পদক্ষেপ পুলিশ নেবে। তাই একতরফাভাবে বুথ জ্যাম করা, বুথ লুট করা, ভোটারদের হুমকে দেওয়া, বিরোধী দলের ভোটারদের পরিচয়পত্র ভোটের আগের দিন রাতে কেড়ে নেওয়া, গণনা কেন্দ্রে বিরোধী দল এজেন্টকে বসতে না দেওয়ার যে অভিযোগগুলো বারে বারে উঠেছে, সেই অভিযোগগুলো কিছুটা কম হবে, অনেকটাই কম হবে। পুরোটা সম্ভব নয়, কারণ এখানে অনুপ্রাণিত গৃহপালিত প্রশাসন এমনভাবে আছে। ধরুন, একটা অ্যাসিস্ট্যান্ট বিডিও জ্যোৎস্না খাতুন সমাজ মাধ্যমে শাসক দলের হয়ে প্রচার করছে, সরকারি আধিকারিক। ভাবতে পারছেন? এরকম কত এই ধরনের অনুপ্রাণিত বিডিও, অ্যাসিস্ট্যান্ট বিডিও আছে।
চেষ্টা করছেন অনেকে, কিন্তু অনেকে এখনো ভাবছেন যে বঙ্গেশ্বরী তাদের রক্ষা করবেন, পারবেন না। কমিশন চিহ্নিত করবে, শাস্তি দেবে, নো শো কজ নো সাসপেন্ড, বহিষ্কার, বরখাস্ত আর বাধ্যতামূলক আগাম অবসর। এই কঠোর পদক্ষেপ না নিলে এই অনুপ্রাণিত নকরশাহীকে সিধে রাস্তায় আনা যাবে না। এই আবহে এবার ভোটটা হবে। প্রধানমন্ত্রী যখন আশ্বাস দিয়েছেন, সেই আশ্বাসকে আমি মর্যাদা দিতে চাই এবং পশ্চিমবঙ্গের মানুষেরও উচিত প্রধানমন্ত্রীর কথায় ভরসা রাখা। এবার পরিবর্তনের ভোট হবে, কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবে, আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। এখন এই পরিবর্তনের ভোটে অনেক কিন্তু এদিক ওদিক হবে। বিজেপি তাদের নিশ্চিত কয়েকটা আসন হারাবে, আবার তৃণমূলের ঘর থেকে ছিনিয়ে আনবে 25-30টা আসন। এমন এমন আসন আছে তৃণমূল ভাবতেই পারছে না যে তারা সেখানে হারতে পারে, সেখানে পদ্ম ফুল ফুটে যাবে। আবার বিজেপিও এরকম 2-1টা আসন আছে ওভার কনফিডেন্ট, সেখানে তাদের পরাজয়ের সম্মুখীন হতে হবে। অনেক নিশ্চিত আসন শাসক দল হারাবে, দক্ষিণ 24 পরগনাতেও হারাবে, ভাবতেই পারছে না। ওখানে 31-0 হয়েছিল, তো কোনো অবস্থাতেই হবে না। কলকাতায় আসন হারাবে, উত্তর 24 পরগনায় শাসকের ফল খারাপ হবে। আমি তো উত্তরবঙ্গ ছেড়ে দিই, উত্তরবঙ্গে তৃণমূল কিছুই করতে পারবে না। ওই 54টা আসনের মধ্যে ধরুন সাকুল্যে 10টা পাবে, হয়তো কংগ্রেস পাবে হয়তো গোটা 6, বাকিটা বিজেপি। বহু আসনের নিষ্পত্তি খুব অল্প ব্যবধানে হবে। যেমন আমি বলেই দিচ্ছি, বিধাননগর, শ্যামপুকুর, মানিকতলা, কলকাতার মধ্যে খুব অল্প অল্প ব্যবধানে হবে। আরো অনেক আসন আছে, আমি দীর্ঘ করব না, পরে বলবো। ধরুন যে যে কেন্দ্রগুলোতে মুসলমানরা 30% আছে, হিন্দুরা 70%, হিন্দু অধ্যুষিত অঞ্চলগুলো থেকে বিজেপি যে লিড পায়, আগে দেখতাম মুসলমান অধ্যুষিত অঞ্চলে তৃণমূলের লিড হিন্দু অধ্যুষিত অঞ্চলের থেকে বিজেপির লিডকে ছাড়িয়ে যায়, ফলে তারা জেতে। এবার এসআইআর এর ফলে যেটা হয়েছে, ওই মুসলমান ভোট অনেক বাদ গেছে, তাই তৃণমূলের লিড মুসলমান অধ্যুষিত অঞ্চলগুলোতে হলেও সেই লিডটা হিন্দু অধ্যুষিত অঞ্চলে বিজেপির লিডকে ছাপিয়ে যেতে পারবে না। তাই যে 50-55টা আসনে তৃণমূল খুব কম ব্যবধানে আগের বার জিতেছিল, সেখানে কিন্তু অনেক ক্ষেত্রেই পাশা উল্টো দিকে ঘুরবে। অনেক নিশ্চিত আসন তৃণমূলকে হারাতে হবে। তৃণমূল বেশি আসন হারাবে, তুলনায় বিজেপি কম আসন হারাবে। অবাক অবাক কিছু ফলাফল সামনে আসবে, সেসব নিয়ে এই মুহূর্তে বলা আমি বলছি না, সময় হলে নিশ্চয়ই বলবো। এখন তথ্য সংগ্রহের কাজ চলছে। প্রত্যেকটা কেন্দ্রে এক-একটা এক্স ফ্যাক্টর থাকে। দেখুন, ওই যে যারা বিক্ষুব্ধ নির্দল হিসেবে দাঁড়াবেন, এক-একটা কেন্দ্রে তারা ফলাফল চেঞ্জ করতে পারে, কিন্তু এবার মূলত ভোট হবে সিম্বলে। হ্যাঁ মমতা, না মমতায় ভোট। হ্যাঁ মমতা ভোট তৃণমূল পাবে, না মমতা ভোটের সিংহভাগ বিজেপিতে যাবে। বামপন্থীদের এবারও খাতা খোলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। আমার ধারণা ছিল ডোমকল আসনটা তারা জিতবে, কিন্তু হুমায়ুন কবিরকে প্রার্থী করায় ডোমকল আসনে তৃণমূল কিছুটা হলেও এগিয়ে আছে। কংগ্রেস তুলনামূলকভাবে ভালো করবে, ডাবল ডিজিটে না গেলেও 8-9টি আসন তারা পাবে, শূন্যের গেরো কংগ্রেসের কাটবে। মালদার ওই 12টা আসনের মধ্যে একটি বাদে সবকটিতেই তৃণমূল তৃতীয় স্থানে থাকবে। মুর্শিদাবাদেও শাসকের ফল প্রত্যাশার ধারকাছ দিয়ে যাবে না। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন,
আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা অ্যাস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস। এই হচ্ছে পরিস্থিতি, এবং অনেক হেভি ওয়েট এবার নির্বাচনে পরাজয়ের স্বাদ পাবে, ভাবতেই পারছেন না। প্রচুর ব্যানার, পোস্টার, কাট আউট, হোর্ডিং সব লাগিয়েছেন, জোরাত করা ছবি দিয়ে এলাকা ভরিয়ে দিয়েছেন। বিরোধী দলের হয়তো সেভাবে ব্যানার, পোস্টারে অস্তিত্বই নেই, কচ্ছিত কদাচিৎ দেখা যাচ্ছে, কিন্তু তলায় তলায় এমন চোরাস্রোত বইছে, এমন হিন্দু কনসলিডেশন হয়েছে, এবার অনেক অঙ্ক এবার উল্টে যাবে। ও বড় বড় তোরণ করে কাট আউট লাগিয়ে দেয়াল দখল করলেই ভোটে আপনি জিততে পারবেন না। মানুষ এবার ভোট দেবে। যারা ওই তৃণমূল করে না, ব্যাচ পড়ে, মিছিলে হাঁটে, ভোটের দিন দেখবেন ওদের ক্যাম্পে বসবে, তাদেরও অনেকে এবার অন্য ফুলে ভোট দেবে। দিদিমণিতে প্রলাপ বকছেন, দেখো ইভিএম এর চিপ ঢুকিয়ে গন্ডগোল করবে, সতর্ক থাকুন। এগুলো হচ্ছে না কনফিডেন্স না থাকার ফল। দিদিমণির যে আত্মবিশ্বাস নেই এবারের নির্বাচনে, তার একের পর এক বক্তব্যে তা প্রমাণ। ইভিএম হ্যাক হবে শুরু করে দিয়েছেন, চেষ্টা করছেন কোনোভাবে ভিকটিম কার্ড খেলা। তার হেলিকপ্টারের সামনে একটা ড্রোন এসেছিল, পুলিশ অ্যারেস্ট করেছে 3 জনকে। সেই 3 জন আবার তৃণমূল প্রার্থীর ডিজিটাল টিমের সদস্য। তারা হাই রেজলিউশন ক্যামেরা ওই ড্রোনে লাগিয়েছিল, যাতে তাদের সমাজ মাধ্যমে দিদিমণির হেলিকপ্টার, তার ভালো কিছু ভিজুয়ালস তারা আপলোড করতে পারে। দিদিমণি ভিকটিম হওয়ার চেষ্টা করছেন, ভিকটিম কার্ড খেলার চেষ্টা করছেন। আমার সব কেড়ে নিয়েছে কমিশন বলে আর্তনাদ করেছেন, কিছুই আমার হাতে নেই বলছেন। মানুষকে উস্কাচ্ছেন, মাতৃশক্তিকে বলছেন হাতা খুন্তি নিয়ে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়াও। আবার বললেন ইভিএম হ্যাক করবে, বাইরে থেকে সব লোকজন আসছে। হ্যাঁ, পরিযায়ী শ্রমিকদের গুজরাটের সুরাট, আহমেদাবাদ থেকে বিজেপি ট্রেন ভাড়া করে পাঠাচ্ছে বাংলায়। 5-6টা ট্রেন এরকম তারা ভাড়া করেছে, আরো হয়তো ভাড়া করবে। পাঠাতেই পারে, বাংলার বর্ডার, বাংলা এসে ভোট দেবে। তো বিজেপি এই উদ্যোগটা নিয়েছে, অসুবিধা কি? অনেকে প্রবাসে থাকেন, এবারের নির্বাচনে আসবেন তাদের গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করতে, এই মর্মেও ক্যাম্পেইন চলছে বিজেপির পক্ষ থেকে। তাহলে এবারের নির্বাচন পশ্চিমবঙ্গ মানুষের কাছে ওই আর পার কি লড়াই, ব্যাটেল অফ স্টালিনগ্রাড। চোর, তোষণবাজ, বাংলার সামগ্রিক ছবিটা যারা বদলে দিচ্ছে, জনবিন্যাস যারা বদলে দিচ্ছে, হিন্দু বাঙালির হোমল্যান্ড হিসাবে পশ্চিমবঙ্গের পরিচয় যারা মুছে দিতে চাইছে, তাদের বিরুদ্ধে শুভ শক্তির লড়াই বলে অনেক পর্যবেক্ষক মনে করছে। ব্যাটেল অফ স্টালিনগ্রাডে নাজি বাহিনী 43 সালে ফেব্রুয়ারি মাসে আত্মসমর্পণ করেছিল, লাল ফৌজ জয়ী হয়েছিল 30 লক্ষ মানুষের প্রাণের বিনিময়। এবারেও পশ্চিমবঙ্গের নির্বাচন ব্যাটেল অফ স্টালিনগ্রাড। তোষণবাজ, দুর্নীতিবাজ, সর্বভুক পশ্চিমবঙ্গের জনবিন্যাস বদলে দেওয়া সত্ত্বেও যারা চুপ করে থাকে, বাঙালি হিন্দুর হোমল্যান্ড আজ বিপন্ন, তাদের বিরুদ্ধে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই। এই শুভবুদ্ধি সম্পন্ন মানুষই তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে এবার বদ্ধপরিকর। তাই আমি বললাম, বামপন্থীদের অত্যন্ত আবেগের, গর্বের সেই ব্যাটেল অফ স্টালিনগ্রাডকে সামনে এনে এবারের পশ্চিমবঙ্গেও হবে ওই ব্যাটেল অফ স্টালিনগ্রাড। বহু আসনে চমকপ্রদ ফল হবে।
কোনো অবস্থাতেই তৃণমূল এই বিজেপি 135-এর নিচে নামবে না, ওটা সর্বনিম্ন এখনো অবধি যা ইন্ডিকেশন। ভোট তো হতে অনেক দেরি আছে, এখনো কত কিছু হবে। এই মুহূর্তে ভোট হলে কোনো অবস্থাতেই বিজেপি 135-এর নিচে নামবে না, এটাই তো বলছেন অনেক অবজারভার, অনেক সমীক্ষক। বিধাননগর, সেই সুজিত বসু 2009 সালের বাই ইলেকশনে জিতলেন, 11, 16, 21-এ জিতলেন, এবারও দাঁড়িয়েছেন, ব্যানার পোস্টার হোর্ডিং এ ভরিয়ে দিয়েছেন বিধাননগর। তিনি কি খুব কনফিডেন্ট? তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন বিশিষ্ট অঙ্কোলজিস্ট ডক্টর শারদ মুখোপাধ্যায়। কথা বলেছিলাম শারদ বাবুর সঙ্গে, তার বক্তব্যে চুঁইয়ে পড়ছে আত্মবিশ্বাস। শুনে নিন কি বললেন ডক্টর মুখোপাধ্যায়। শারদ বাবু, আপনার বিরুদ্ধে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তার মানি পাওয়ার, মাসেল পাওয়ার কতটা সেটা বিধাননগরের মানুষ জানেন এবং আমরাও জানি, আমরা আপনার নেবার, পাশের কেন্দ্রের ভোটার মানিকতলা। তো লড়াইটা একটু অসম নয় কি এই দিক থেকে বিচার করলে? ওটা যেরকম অসম সেরকমই অসম হচ্ছে নীতিটা। হুম। আমাদের হচ্ছে একটা নীতি আছে, হুম। ওদের আছে দুর্নীতি। হুম। এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস যার প্রতিদ্বন্দ্বিতা আমরা করছি, দুর্নীতি বনাম নীতি। আমাদের নীতি হচ্ছে হিন্দুত্ববাদ, আমাদের নীতি জাতীয়তাবাদ, আমাদের নীতি সুশাসন, আমাদের নীতি অপশাসন শেষ করা, হুম। আমাদের নীতি কর্মসংস্থান করা যুব সমাজের জন্য, আমাদের নীতি নারী শক্তির সুরক্ষা। হুম। তো এই লড়াইটা আবার অসম হয়ে গেল না, ওদের ঠিক উল্টো। শারদ বাবু, আর একটা জিনিস আমার খুব জানতে ইচ্ছে করছে। আমি আমার 25-26 বছরের অভিজ্ঞতায় দেখেছি, এক্সেপ্ট বোফোর কেস, হ্যাঁ, ভারতবর্ষের রাজনীতিতে দুর্নীতি কিন্তু কোনো বড় একটা ইস্যু নয়। অনেক দুর্নীতিগ্রস্ত নেতা বছরের পর বছর নির্বাচন জিতে আসছেন। আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করেন? সেই লাস্ট 1989-তে নির্বাচন হয়েছিল বোফোর্স কেলেঙ্কারিকে সামনে রেখে। তাহলে দুর্নীতিকে খুব একটা বড় ইস্যু বলে মনে করেন না, না? আরেকটা আছে, রাফায়েল কেলেঙ্কারি নিয়েও হয়েছিল, যেটা কংগ্রেস সরকার রাফায়েল কেলেঙ্কারি হ্যাঁ, বলেছিল, আলটিমেটলি 2013। হ্যাঁ, হ্যাঁ। হুম। আলটিমেটলি সুপ্রিম কোর্ট বলে দেয় যে কোন রকম স্ক্যাম নেই। হুম। তো দুর্নীতি জিনিসটা হচ্ছে প্রমাণ করা বেশ কঠিন, হুম। কিন্তু মানুষের দরবারে যে বিচারটা হয় হুম। সেই বিচারটাই কিন্তু সবাই জানে যে কোথায় কোথায় দুর্নীতি হয়েছিল। হুম। কোর্টে অনেক কিছু এভিডেন্সের ওপর হয়, প্রমাণ, তথ্য প্রমাণ। ঠিক। এই তথ্য প্রমাণ তো লোপাট করে দেয়, হুম। যেমন অভয়ার মৃত্যু। ঠিক। অভয়ার মৃত্যু এটা অস্বাভাবিক মৃত্যু, সেটাকে স্বাভাবিক মৃত্যু দেখানোর যে প্রচেষ্টা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী, হুম। সেটা বিফলে গেছে। হুম। জনগণ সেই রায়টা মেনে নেয়নি। হুম। মেন জিনিস আজকে লোকে অনেকেই কেন্দ্রের স্বশাসিত সিবিআই এর দিকে আঙুল তোলে, কিন্তু সত্যি আপনার বাড়িতে যদি এর চুরি হয় এবং আপনার সিসিটিভি ক্যামেরা যদি ধরতে না পারে এবং বাড়িতে যদি আপনারা ছাড়া অন্য কেউ বহিরাগত থাকে, অবভিয়াসলি আঙুলটা তার দিকেই ওঠে। তথ্য প্রমাণ লোপাট করার ফলেই সিবিআই এর পক্ষে অসম্ভব 3 ঘন্টার মধ্যে সব দাহ পুড়িয়ে দেওয়া হয় এবং 5 ঘন্টার মাথায় ডিসি নর্থকে পাঠানো হয় 15 লক্ষ টাকা দিয়ে, সেটা অভয়ের মা নিজেই বলেছেন। তো এখানে যথেষ্ট প্রমাণ আছে জনগণের দরবারে যে কে এই তথ্য প্রমাণ লোপাট করেছিল। ডিসি সেন্ট্রাল, মনে হয় নামটি ইন্দিরা মুখার্জি হবে, অভিষেক গুপ্তা, অভিষেক গুপ্তা, যিনি গেছিলেন আর যিনি একটা পরে প্রেস কনফারেন্স করেছিলেন উইথ পাওয়ার পয়েন্ট, তিনি ইন্দিরা সেটা মুখোপাধ্যায়। তিনি ইন্দিরা মুখোপাধ্যায়। তিনি লাল শার্ট বলে একটি লোককে গোল করে দেখিয়ে বলেছিলেন উনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। পরবর্তী কালে দেখা গেল উনি হচ্ছেন অভিক দে, থ্রেড কালচারের একটি ইউনিক অন্যতম নাম। আরেকজন যে ভেতরে ঘুরে বেড়াচ্ছিল সে হচ্ছে বিরূপাক্ষ। যখন পুলিশ, দলদাস পুলিশ যখন নিজেই অন্য তৃণমূল পার্টির কর্মকর্তাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে চালাতে প্রচেষ্টা করেন, তাতেই পাবলিকের দরবারে ধরা পড়েই গেছে যে পুরোটাই তথ্য প্রমাণ লোপাটের কারখানা তৈরি হয়েছিল জায়গাটা। শারদ বাবু, এবারের নির্বাচন, বিশেষ করে 2019-এর লোকসভা নির্বাচনের সময় থেকে দেখছি বাংলায় একটা মেরুকরণ হচ্ছে। 2024-এর লোকসভাকে যদি আপনি মাপকাঠি ধরেন, 56% হিন্দু ভোট পায় বিজেপি, অন্যদিকে মুসলমান ভোটের একটা বড় কনসলিডেশন হয় তৃণমূলের পক্ষে।
বাংলাদেশের ঘটনা, দীপু দাসের ঘটনা, খোলাখুলি তোষণ, আপনার কি মনে হয় যে বিধাননগর এখানে মেজরিটি হিন্দু, কিছুটা আছে দক্ষিণদারি মুসলমান, হিন্দু হুম। ভোটের কনসলিডেশনের সুফল আপনি পেতে পারবেন এবার? মেরুকরণ যেটা তৈরি হচ্ছে তার কারণটা হচ্ছে সনাতনী হিন্দু সমাজের মেরুদণ্ড এখন শক্ত হয়েছে। হুম, তাদের ধর্মীয় মেরুদণ্ড শক্ত হওয়ার পরে সনাতনী বাঙালি হিন্দু এখন নিজের আইডেন্টিটি, যেটা মার্কসের ভূত চাপিয়ে দেওয়া হয়েছিল, হুম, আইডেন্টিটি ক্রাইসিস তৈরি করা হয়েছিল, হুম, এবং বামপন্থীরা বলেছিলেন ধর্ম হচ্ছে সমাজের আভিং। হুম, এবং এখন সনাতনী হিন্দুরা বুঝতে পেরেছে ধর্ম যদি সত্যি সমাজের আফিং হয়, তাহলে সনাতনী হিন্দু সেই আফিং এর নেশাতেই নেশাগ্রস্ত থাকতে ইচ্ছুক। ধর্ম কখনো এরকম ভাবে মানুষের উপর চাপিয়ে দেওয়া যায় না। মুছে ফেলার একটা প্রচেষ্টা তৈরি হয়েছিল বামপন্থীদের তরফ থেকে, কিন্তু এখন আবার আমরা জাগরণ হয়েছে, এই নবজাগরণের ঢেউ এখন চলে এসছে। এটুকু মনে রাখতে হবে, ভারতবর্ষ অদ্ভুত একটি দেশ। ক্রমাগত বহিরাগতদের আক্রমণ, সেই ইলতুৎমিশ বাবরের সময় থেকে শেষ অবধি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হুম, আইদার সামাজিক বা সোশিও পলিটিক্যাল দিক থেকে বা অন্যত্র থেকে প্রচেষ্টা হয়েছে এই ঠিক। সমাজ থেকে ধর্ম মুছে ফেলার, কিন্তু সনাতনী হিন্দুর মতো শক্ত ঘাঁটি কিন্তু ভারতবর্ষ ছাড়া নেই। হাজার হোক দেশ পাল্টায়নি, এখনো কিন্তু আমরা 70% মুসলমান বসবাস করছি। অন্যদিকে আপনি ইরানে দেখুন, হুম, জোরাস্ট্রিয়ান ছিল, হুম, সেখানে এখন 100% মেরুকরণ হয়ে গেছে। হুম, অন্যদিকে দেখুন সৌদি আরবিয়া, বহু ঈশ্বরের পুজো করতো তারা, তারা হুম, পুরোপুরি ইসলামাইজেশন হয়ে গেছে। হুম, তো হুম, ইন্দোনেশিয়া, হুম, বহু বহু যেখানে হিন্দু ধর্ম ছিল হুম, সেখানে পুরোপুরি মুছে ফেলে সেটাকে এক্সেপ্ট বালিদ্বীপ পুঞ্জ, হুম, সেখানে পুরোপুরি মেরুকরণ হয়ে গেছে। কিন্তু ভারতবর্ষ হচ্ছে হিন্দু ধর্মের পীঠস্থান। হুম, আজকে পীঠস্থানকে বাঁচাতেই হবে। এই আমার আপনার অস্তিত্ব লড়াই লড়ছি আমরা। এটা খালি ভারতীয় জনতা পার্টির লড়াই নয়, এটা ভারতীয় জনতা পার্টির লড়াই ভেবে চালিয়ে দেবেন না, এটা সনাতনী হিন্দুর লড়াই। সেই হিন্দুর লড়াইতে মাঠে নেমেছে ভারতীয় জনতা পার্টি। আমাদের এটা হচ্ছে অস্তিত্ব বজায়ের লড়াই, তুলসী মঞ্চ অস্তিত্ব বজায়ের লড়াই, আমাদের শাঁখা সিঁদুরের অস্তিত্বের লড়াই, আলতারের অস্তিত্বের লড়াই। এই অস্তিত্বের লড়াই হচ্ছে ভারতীয় জনতা পার্টি সবার সামনে দাঁড়িয়ে এই লড়াইটা লড়ছে। আজকে যেমনি আমরা এই লড়াইটা না জিততে পারি বা ঠিক। লড়াইটা ঠিক মতো করতে না পারি, আমাদের অস্তিত্ব কিন্তু অ্যাট স্টেক। সেই জন্যই আমরা নেমেছি। অন্যদিকে হচ্ছে বিকাশ। হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনই একটি ইউনিক চরিত্র, যে হুম, মেক ইন ইন্ডিয়া তৈরি করেছে, স্টার্ট আপ ইন্ডিয়া তৈরি করেছে, হুম, ভারতবর্ষকে চতুর্থতম শক্ত অর্থনৈতিক দেশ বলে এখন চিহ্নিত হয়েছে। বিকাশও কিন্তু সঙ্গে সঙ্গে চলছে, উন্নয়নও সঙ্গে সঙ্গে চলছে। ইনফ্রাস্ট্রাকচারের কথা ভাবুন, ঠিক। রাস্তার কথা ভাবুন, হাইওয়ের কথা ভাবুন, হাইওয়েতে প্লেন ল্যান্ড করছে, সব হুম, থেকে লম্বা রেল রোড তৈরি হয়েছে আসামে, হুম, সেখানে অরুণাচল প্রদেশের সঙ্গে কানেকশন হয়েছে, টানেল তৈরি হয়েছে। এই অভিনব এখন অবস্থা। ছোট্ট জিনিস বলছি, পশ্চিমবঙ্গ তার লাভার্থী, সেটা হচ্ছে হুম, আমাদের কিউআর কোড পেমেন্ট, ডিজিটাল হ্যাঁ, পেমেন্ট। প্রত্যেকটা মুদির দোকান থেকে ছোটখাটো ফুচকাওয়ালা অব্দি এখন কিউআর কোড পেমেন্ট নিচ্ছে। কংগ্রেসীরা হেসেছিল, উপহাস করেছিল, শ্রী চিদাম্বরম বলেছিল আরে স্মার্টফোন কিসি কে পাস নেই হ্যায়। এখন ভাবুন, ভারতবর্ষ ডিজিটাল ট্রানজাকশনের সর্বশীর্ষে। হুম। এই জিনিস কোথাও পাবেন না। সংস্কার, পরম্পরা, সংস্কৃতি রক্ষা, পাশাপাশি উন্নয়ন, বিজ্ঞান, সব দিকে বিকাশ, এই একমাত্র ভারতীয় জনতা পার্টি করতে পারে। আমার শেষ প্রশ্ন, আপনি হুম। তো বিধাননগর বিধানসভা কেন্দ্র তো শুধু সল্টলেক নয়, অ্যাডেড এরিয়া। অ্যাডেড এরিয়া আছে এবং একই সঙ্গে দক্ষিণদারি অঞ্চলটাও আছে। একদম। সেখান থেকে আপনার প্রতিপক্ষ কিন্তু একটা অ্যাডভান্টেজ পায়, সেই হুম। অ্যাডভান্টেজটাকে কিভাবে কাউন্টার করবেন শরৎচন্দ্র? আমি এখন অব্দি তথাকথিত ইনভার্টেড কমার্স সল্ট লেক নামক বিধাননগরে কিন্তু প্রচার করিনি। আচ্ছা। আমি পায়ে হেঁটে হুম, অলিতে গলিতে, হুম, বস্তিতে বাড়িতে, হুম, লোকের আঙিনায় কলতলায় গিয়ে হুম, প্রচার চালিয়েছি অ্যাডেড এরিয়া। সুকান্তনগর, হুম, নয়াপট্টি, মহিষবাতান, গোলাঘাটা, দক্ষিণদাড়ি, হুম, নয়াপট্টি, এইসব জায়গায় আমি এমনকি আম, ধরুন ছয়ানাবি, হুম, কুলিপাড়া, হুম, ত্রিনাথপল্লী, এইসব প্রান্তিক জায়গা যেখানে মন্ত্রী মশাইরা জানো না, হুম, তাদের ইচ্ছেও নেই, তাদের অবস্থা দেখা, তাদের বাড়িতে ঢোকা, তাদের বাড়িতে বসে চা পান করা, এগুলো আমি গত পরশু ছায়ানাবি গেছিলাম, ত্রিনাথপল্লী গেছিলাম, কুলিপাড়ে গেছিলাম। তারা বললো কোনোদিন তারা ওই ছবি ছাড়া মন্ত্রী মশাইকে কোনোদিন চোখেই দেখতে পাননি। হুম। তো অ্যাডেড এরিয়া হচ্ছে সব থেকে বড় সমস্যা। আমার মনে হয় বিধাননগরের মধ্যে তাদের ঢুকিয়ে দিয়ে আমাদের প্রশাসন কিন্তু উপহাস করেছেন। জানেন,
পশ্চিমবঙ্গে ভারতবর্ষে এমন একটি জায়গা আছে যেটা আরবান এরিয়া এবং বিধান নামক নামক সফিস্টিকেটেড বিধানসভার অন্তর্গত, সেখানে পানীয় জলের সরবরাহ নেই। সেখানে একটা বাড়িতে আগুন ধরলে সেখানে দমকল ঢোকার জায়গা নেই গলিতে। সেখানে যদি কেউ হার্ট অ্যাটাক হয়, সে গলিতে স্ট্রেচার অব্দি ঢোকার জায়গা নেই, পাঁজা কোলা করে তুলে নিয়ে আসতে হবে। এইসব প্রান্তিক মানুষের কাছে আমি পৌঁছচ্ছি, পৌঁছতে গিয়ে দেখেছি যে কেউ তাদের কাছে আজ অব্দি পৌঁছয়নি। আরো একটা বলি, মহিষবাতানে এমন একটা স্কুল আছে, সেই স্কুলে মাস্টার আছে, কোনো ছাত্র নেই। মিলিয়ে নেবেন আমার কথাটা, আমি সাংবাদিক। মাস্টার রয়েছে, ছাত্র নেই। আরো বলছি, মিড ডে মিল টাকা তোলা হচ্ছে, কোনো মিড ডে মিল খাওয়ানোর জন্য ছাত্র নেই। কি পরিমাণ দুর্নীতি, এর লাগামহীন পরিমাণ, এই গলা ডোবা মাথা ডোবা পরিমাণ দুর্নীতি, এর বিরুদ্ধে লড়ছি। সত্যি লড়াইটা অসম। আর আবার শেষ প্রশ্ন, এসআইআর এর প্রভাব কতটা পড়বে আপনার নির্বাচনে? আমার নির্বাচনের এসআইআর প্রভাব খুব একটা কিছু নেই। এসআইআর একটা প্রক্রিয়া, এর প্রভাব কিছু নয়। এটা তো নর্মাল প্রক্রিয়া, প্রত্যেক 5 বছরে এসআইআর করা উচিত। এখন যদি আমার মৃত বাবা এসে ভোট দিয়ে চলে যান, আমার সঙ্গে দেখাও না করেন, আমার তো দুঃখ হবেই। হ্যাঁ, এরকম হয়েছে তো। হ্যাঁ, আমার বাবা তো প্রত্যেকবার ভোট দিয়ে যাচ্ছেন, আমার দুঃখ এখানে। ভূত চতুর্দশীতে আমরা প্রদীপ জ্বালিয়েছিলাম বাবার জন্য, এখন তো দেখছি প্রত্যেক নির্বাচনে একটা করে প্রদীপ জ্বালাতে হবে। বাবা তুমি এসো, ভোটটা দিয়ে বাড়ি ঘুরে চা খেয়ে যাও। অনেক ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা রইল। আপনার নিজের পেশাদারি কাজকর্ম একটু ব্যাহত হচ্ছে না? এখন ছুটি নিয়েছি, এই সপ্তাহ থেকে ছুটি নিয়েছি। ইনফ্যাক্ট এখনই যাচ্ছি লাস্ট পেশেন্টটি দেখতে, তারপরে সেগুলো ছুটি করে দিলে আমার কাজ আপাতত চিকিৎসার কাজ শেষ, তারপরে আবার পরে সমাজের চিকিৎসার কাজ শুরু। আমাদের মাননীয় বিধায়ক এবং মন্ত্রী মশাই যে সমাজে দুর্নীতিটাকে ক্যান্সারের মতো করে দিয়েছে, সেই ক্যান্সারের দূরীকরণের জন্য সামাজিক চিকিৎসায় নামছি। অনেক ধন্যবাদ এবং অসংখ্য শুভকামনা আপনার জন্য। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।